হ্যাঁ তানভীর, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ওকে, আজকে আমরা দেখব যে কন্ডিশনাল স্ট্রাকচার ইউজ করে কিভাবে সি প্রোগ্রাম লিখতে হয়। তো কন্ডিশন মানে হচ্ছে শর্ত সাপেক্ষে, এটা আমরা জানি। আর যখন আমরা শর্ত সাপেক্ষে কাজ করব, তো আমরা এই শর্ত সাপেক্ষে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা 4 ধরনের স্ট্রাকচার ইউজ করি। ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা চুজ করবো যে কোন স্ট্রাকচারটা আমাদের জন্য প্রিফারেবল। আচ্ছা, তো নরমালি আমরা যেটা বলতে পারি, যেখানে একটা মাত্র শর্ত, মানে এখানে শর্তটা সত্য হলে কাজ হবে, মিথ্যা হলে কিছু হবে না, এমন কোনো অপশন নাই। শুধু সত্য হলেই কি হবে এটা আমাদের চিন্তা করতে হবে, কন্ডিশনটা মিথ্যা হলে কি হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো অনলি ইফ স্টেটমেন্ট। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো ইফ স্টেটমেন্ট অর্থাৎ সিম্পল ইফ, এটাকে আমরা শুধু ইফ স্টেটমেন্ট বলে থাকি বা বলে থাকি সিম্পল ইফ। এখানে কোনো এলস পার্ট থাকবে না। তো দেখো যে এক্সাম্পলটা আমি সি প্রোগ্রামের এক্সাম্পলটা দিলাম, সেখানে লেখা আছে এটা স্কোর নিয়ে আমরা প্রোগ্রাম করলাম। যদি কারো স্কোর 40 বা তার বেশি হয়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ তুমি সেফ জোনে আছো। ওকে, তার মানে এখানে কারা সেফ জোনে আছে ওটাই আমরা চিন্তা করবো। কারা সেফ জোনে নাই তাদের নিয়ে আমাদের কোনো ইস্যু না, কিন্তু আমাদের দরকার হচ্ছে কারা সেফ জোনে আছে তাদেরকে। তো যে সেফ জোনে আছে সে বুঝবে হ্যাঁ আমি অ্যালাউ, আর যে সেফ জোনে নাই সে বুঝবে যে না আমি অ্যালাউ না। আচ্ছা, তো এখানে শুধু আমরা ইফ নিয়ে কাজ করছি। এখন আমরা চাচ্ছি যে না, ইফ সত্য হলে কি হবে সেটাও বলবো, আবার মিথ্যা হলে কি হবে সেটাও বলবো। তখন সেটাকে বলে আমরা ইফ এলস, যেটাকে আমরা বলি হয় এটা হবে, নতুবা না হলে, আগে নতুবা বা না হলে এটা হবে। তো সেটাকে বলে আমরা ইফ এলস স্টেটমেন্ট। তাহলে আমরা পরের স্লাইডে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে প্রথমটা দেখছি আমরা যদি স্কোর 40 বা তার বেশি হয় তাহলে সেভ বলবে। এখন যাদের 40 বেশি সমান বা বেশি না, মানে 40 কম, তাদের ক্ষেত্রে কি বলবে, একটা মেসেজ দিয়ে দেবে বেটার লাক নেক্সট টাইম, পরবর্তী সময় তোমার জন্য শুভকামনা, এরকম কিছু একটা। তো এখানে ইফে কি হবে এলসে কি হবে দুটোই আমরা বলে দিচ্ছি। যদি আমরা এলস এর পার্টটা বলতে না চাই তখন সেটাকে আমরা বলতেছি সিম্পল ইফ। ওকে, তারপরে আমরা এটা বুঝলাম এখান থেকে যে শুধু ইফও হতে পারে, আবার ইফের সাথে এলসও থাকতে পারে। শুধুমাত্র ইফও থাকতে পারে, আবার ইফের সাথে এলস পার্টও থাকতে পারে। থার্ড যে স্ট্রাকচারটা সেটাকে আমরা বলি এলস ইফ, অর্থাৎ যেখানে অনেকগুলো শর্ত থাকে। অর্থাৎ যেমন ধরো আমরা যদি গ্রেডিং সিস্টেম চিন্তা করি, কেউ যদি 80 বেশি পায়, 80 সমান বা বেশি পায়, তখন আমরা বলি এ প্লাস। এখন কেউ যদি, সবাই তো 80 বেশি পাবে না, 80 কমও পেতে পারে। তারপর আমরা আবার চেক করবো, যদি 70 সমান বা বেশি হয় তাহলে এ। তারপর আবার চেক করব যদি 60 সমান বা বেশি হয়। এভাবে আমরা আস্তে আস্তে চেক করবো যে সর্বনিম্ন কত পাচ্ছে। যদি 33 বা 40 নিচে পায় তখন আমরা বলবো যে না তুমি ফেল। তো তার মানে কি, এই গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের বারবার চেক করতে হয়। তো আমরা যেখানে স্কোর নিয়ে কাজ করতেছি, আমরা ধরলাম যে যাদের স্কোর 80 বা তার বেশি তারা হচ্ছে গ্রুপ এ তে, আর যাদের স্কোর 60 বা তার বেশি তারা গ্রুপ বি তে। এরপরে অর্থাৎ 60 কম যাদের, অর্থাৎ 40 থেকে 60 আগ পর্যন্ত, 40 সমান বা বেশি তাদের হচ্ছে, তারা হচ্ছে ওয়েটিং লিস্টে আছে। আর অন্যরা যারা 40 নিচে, তার মানে দেখো আমরা কিন্তু প্রথমে চেক করছি 80 বেশি কিনা, কারণ আমাদের আগে দরকার কারা এই গ্রুপে আছে। এই গ্রুপ যারা তাদের পেয়ে গেলাম, এরপর আমরা চেক করবো কারা বি গ্রুপে আছে, এরপর আমরা চেক করবো কারা ওয়েটিং লিস্টে আছে। আস্তে আস্তে মার্কস কমবে, আর যারা 40 নিচে
তাদেরকে আমরা বলবো যে হ্যাঁ বেটার লাক নেক্সট টাইম। তার মানে এখানে আমরা আগে ছিল শুধুমাত্র একটা শর্ত, এখন সেখানে আমরা আরো দুটো শর্ত যোগ করছি। সো যখন আমাদের এরকম একাধিক শর্ত যোগ করার দরকার হয় তখন আমরা ইউজ করব এলস ইফ। বাংলায় বলতে পারি যদি এটা হয়, আবার নতুবা, আবার যদি এটা হয়, নতুবা যদি এটা হয়। আর কোনো শর্ত না থাকলে এটা মানে হচ্ছে কি না হলে। অথবা আমরা বলি না যে যদি এটা হয়, না হলে যদি এটা হয়, না হলে যদি এটা হয়, এভাবে আমরা কথায় ক্ষেত্রে বলে থাকি। তো এখানেও তাই, যেখানে একাধিক কন্ডিশন থাকতে পারে। আচ্ছা, আর এই এলসি ফ্রি আরেকটা সহজ প্রেজেন্টেশন হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তার মানে কি এলসি এর পরিবর্তে আমরা অনেক ক্ষেত্রে, সব সময় না, অনেক ক্ষেত্রে আমরা এলসিফ এর পরিবর্তে সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। কারণ এখানে মাল্টিপল অল্টারনেটিভ, এটাকে আমরা কি বলি মাল্টিপল অল্টারনেটিভ, মানে একাধিক অপশন থাকবে সেখান থেকে আমরা একটা চুজ করব। আগের ক্ষেত্রেও তাই, এলসিফেও একাধিক শর্ত, একটা স্টুডেন্ট তো সব জায়গায় থাকবে না, একজন পরীক্ষার্থী তো সব জায়গায় থাকবে না, যে কোনো একটা অপশন পাবে সে, হয় সে এ গ্রেড পাবে অথবা বি গ্রেড অথবা ওয়েটিং লিস্ট অথবা সে অ্যালাউ না, যে কোনো একটা অপশন। এই জন্য বলে মাল্টিপল অল্টারনেটিভ, একাধিক অপশন থাকবে সেখান থেকে একটা চুজ করব। তবে যেটা বলতেছি এলস এর মতোই আরেকটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এখানে আমরা একটা ভ্যালু মান বলে দেব, তার উপর ভিত্তি করে আমরা চুজ করব সে কোন অপশনটায় যাবে। তো এটা লেখার স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, যে এখানে আমরা দিলাম গ্রুপ, সে যদি এ গ্রুপে হয় তাহলে তাকে আমরা এই গ্রুপের রুলস দেখাবো। এখন এ গ্রুপ সে এ ছোট হাতের লিখতে পারে, এ বড় হাতেরও লিখতে পারে, এ ক্যাপিটাল লেটার হতে পারে, এ স্মল লেটারও হতে পারে। তো এই আবার বি সেটা ক্যাপিটাল লেটার হতে পারে, স্মল লেটার হতে পারে। মানে সে যেটাই প্রেস করুক, স্মল লেটার আর ক্যাপিটাল লেটার, আমরা এ হলে তাকে একটা বলবো এর জন্য যে রুলস গুলো, আর গ্রুপ বি এর জন্য বলবো রুলস গুলো। আর যদি সে এ বি এর না হয় তাহলে বলবো যে তোমার গ্রুপ নেম রং, কারণ গ্রুপ তো দুটো আছে আমাদের কাছে, একটা হলো এ গ্রুপ, একটা বি গ্রুপ, আর কোনো গ্রুপ নাই। অথবা সেই টাইপিং মিস্টেক হয়েছে, সেটা হতে পারে। আচ্ছা, এখন এই চারটা স্ট্রাকচার দিয়ে চারটা এক্সাম্পল আমাদের শিখতে হবে বা বুঝতে হবে, যে যাতে আমরা প্রথমত আমাদের বুঝতে হবে এই চারটা স্ট্রাকচারের কোনটা কখন ইউজ করব। নাম্বার 2, চারটা স্ট্রাকচারের এক্সাম্পল আমাদের জানতে হবে, যে প্রথমটা কিভাবে লিখতে হয়, দ্বিতীয়টা কিভাবে লিখতে হয়, তৃতীয়টা কিভাবে লিখতে হয়। তো এখানে আমরা দিয়ে দিয়েছি, আমরা এখন প্র্যাকটিস করব, যে আমরা প্রোগ্রামিং করেই দেখবো। স্লাইডে আছে, এটা তো ছবি আকারে আছে, সেটাকে আমরা প্রোগ্রামিং প্র্যাকটিস করে দেখবো যে আসলেই কি পরিবর্তনটা আসছে। তো এই জন্য আমরা কোড ব্লকস ইউজ করব, কোড ব্লক সফটওয়্যার, সেখানে যাব, সেখানে আমরা ফাইল নতুন নিব, বা যদি আমাদের আগে লেখা থাকে সেখানে আমরা ওপেন করতে পারি। আচ্ছা, ওপেন করে আমার যেহেতু লেখা আছে অলরেডি, যাব ইফ, লাইনে থাকো। প্রথমে আমরা ইফটা দেখবো, ফাইল। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে এটা, যেটা আমরা শুধুমাত্র ইফ ইউজ করলাম, যেটা আমরা থাকে সিম্পল ইফ বা অনলি ইফ, আর কোনো পার্ট থাকবে না। তো আমরা স্কোর নিয়ে কাজ করব, আমরা চাচ্ছি কাদের স্কোর 40 সমান বা বেশি। ওকে, তো আমরা যদি এটাকে রান করি, প্রথমে কি মনে আছে আমাদের, প্রথমে বিল্ড, যদি কোনো ভুল না থাকে অর্থাৎ 0 এরর 0 ওয়ার্নিং, আমাদের লগের মধ্যে যেখানে নিচে 0 এর 0 ওয়ার্নিং, তারপর এটাকে আমরা রান করব।
আমরা যদি এটা শেয়ার করি তাহলে এটা ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। হ্যাঁ, এখানে লেখা আছে ওয়েলকাম এন্টার মার্কস, মানে স্কোর আর কি, যেটা স্কোর আমরা মার্কস না, যেটাকে দেবো আমরা স্কোর, না লিখতে হবে, এন্টার ইউর স্কোর লিখতে হবে। আমরা রান করি তাহলে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন পাবো, সেখানে আমরা স্কোর দেব। স্কোর দিলাম, সে ধরো আমরা দুটোই দিতে পারি, আমরা 40 দিতে পারি, 40 বেশি দিতে পারি, কমও দিতে পারি। তো আমরা যদি ধরো দিই 48, তাহলে আমাদের অ্যান্সার আসবে কি ইউ আর সেফ। এবার আমরা ফেরত যাই। একইভাবে আমরা নেগেটিভ দিয়ে, মানে নেগেটিভটা দিয়ে অর্থাৎ 40 নিচে দিয়েও টেস্ট করতে পারি, আমাদের চয়েস। মানে যাই হোক, আমাদের কথা হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি, দ্যাট মিন্স আমাদের প্রোগ্রাম ওকে। যখন আমরা একটা আউটপুট পাবো তাহলে বুঝবো যে হ্যাঁ আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি রান করেছে। এখন এটাকে আমরা একটু এক্সটেন্ড করব, তাহলে এটা আমাদের ইফ, এটাকে আমরা এক্সটেন্ড করব কিসের জন্য, ইফ এলস এর জন্য। তাহলে এখানে কি লিখে দেব, এলস, এলস পার্ট জাস্ট চলে আসবে, অন্যথায় প্রিন্টএফ রিটার্ন ব্যাক নেক্সট টাইম। ওকে, আচ্ছা তাহলে দেখো ইফ ছিল সেটাকে আমরা এক্সটেন্ড করলাম, বর্ধিত করলাম ইফ এর সাথে এলস যুক্ত করে। এখন যদি আমরা আবার কম্পাইল করি এবং রান করি, তাহলে এখন যদি আমরা 40 নিচে দিই তাহলে আমাদের বলবে, আমি দিলাম 38, তাহলে কি বলবে, বেটার লাক নেক্সট টাইম। নিউ লাইন, এই যে স্ল্যাশ এন, এটা আমরা আগে বলি নাই, সেটা হচ্ছে নিউ লাইন। অর্থাৎ আমরা কিবোর্ডে এন্টার প্রেস করি না, এই কিবোর্ডে এন্টার আর স্ল্যাশ এন একই কথা। অর্থাৎ আমরা আমাদের আউটপুটে যদি নতুন লাইনে আউটপুট প্রদর্শন করতে চাই তাহলে আমরা ইউজ করব স্ল্যাশ এন, যেটাকে আমরা বলে থাকি নিউ লাইন। এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করবো আবার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা রান করি, স্ক্রিন ওকে দেখো, তারপর ওয়েলকাম এন্টার ইউর স্কোর। তো এবার স্কোর দিব আমরা কম 38, তাহলে এবার কোন পার্টে যাবে, এলস পার্টে যাবে, কারণ 40 সমান বা বেশি হলে ইফ এর পার্টে যাবে ট্রু ব্লক, আর 40 এর নিচে হলে, কম হলে তাহলে যাবে এলস, ফলস ব্লক, যেটা এলস। এন্টার প্রেস করি তাহলে আমাদের বলবে বেটার লাক নেক্সট টাইম। ওকে, তার মানে সে এলাও না বা সেফ না, যেটা আমরা বলতে পারি। ওকে, তাহলে এটা গেলো একটা ব্যাপার। এখন এটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করব। কি এক্সটেন্ড করব, আমরা এটাকে এলস ইফ এ কনভার্ট করব। তাহলে ইফ ছিল, ইফ এর সাথে আমরা এলস যুক্ত করে দিয়েছি, কারণ এখানে আমাদের ইয়েস নো দুটোই দরকার। এখন মাল্টিপল শর্ত হতে পারে, দ্যাট মিন্স সে 40 এর বেশি পেলে কি হলো সেটা আমরা বলবো। যদি সে 80 সমান বা বেশি হয় তাহলে বলবো যে তুমি গ্রুপ এ তে, যদি 60 সমান বা বেশি হয় তাহলে বলবো গ্রুপ বি তে, যদি 40 সমান বা বেশি হয়, মানে 60 কম 40 বেশি, তাহলে বলবো আমরা ওয়েটিং লিস্ট। ওকে, তার মানে কি, তার মানে এখানে একাধিক কন্ডিশন চলে আসবে। আচ্ছা, আমি একটু কপি পেস্ট করি কাজ তাড়াতাড়ি করার জন্য। তাহলে প্রথমটা আমরা দিব 40 সমান বা বেশি কিনা, তাহলে বলবো গ্রুপ এ। তোমার গ্রুপ হচ্ছে কি এ। আচ্ছা, তাহলে আমরা বলবো হচ্ছে ইউ আর ইন গ্রুপ। যদি 60 সমান বা বেশি হয় তাহলে আসবে গ্রুপ বি। আর আগের মতোই 40 সমান বেশি হলে বলবো হ্যাঁ ইউ আর ওয়েটিং লিস্ট বা ইউ আর সেফ, সামথিং লাইক দিস, ইউ আর ইন ওয়েটিং লিস্ট। তাহলে এখন দেখো এখানে কি হয়ে গেছে, আমাদের ইফ এলস ছিল, তার মাঝখানে আমরা আরো কিছু কন্ডিশন যুক্ত করলাম। এটা আমরা এক লাইনে লিখতে পারি, এন্টার দিয়ে নিচে লিখতে পারি, আমাদের চয়েস, সমস্যা নাই। তাহলে দেখো আগে ছিল শুধু ইফ, তারপরে আমরা আনছি ইফ এর সাথে এলস। এখন ইফ এলস এর মাঝখানেও আমরা আরো কিছু শর্ত যুক্ত করতে পারি, তার মানে এখানে মাল্টিপল শর্ত, 3টা শর্ত, 3টার জন্য 3 রকম আনসার। দ্যাটস এটাকে বলি আমরা যে যখন আমাদের কখনো একাধিক শর্ত থাকবে, একটা হলে শুধু ইফ, একাধিক হলে আমরা ইউজ করব এলস ইফ, যেটা এটাকে বলা হয় এলস ইফ স্টেটমেন্ট। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে যদি আমরা 80 না দিয়ে প্রথমে 40 দেই, তারপরে 60, তারপরে 80 দিই, কি হবে?
বলো তো একজন। হ্যাঁ, সাইফুল ইসলাম আব্দুল্লাহ বলো যে আমরা যদি মানগুলো উল্টো করে দিই, দ্যাট ইজ প্রথমে 80 না দিয়ে প্রথমে 40 দিই, তারপরে 60, তারপরে 80, কন্ডিশন কিন্তু ঠিক আছে, বা লেখাগুলো আমরা ঠিক করে দিব, তো এতে কি হবে? বলতে পারবে কেউ? যে আমরা যদি মান ঠিকই আসবে না? না, এটাই এখানেই হলো বোঝার জিনিস, যে যদি আমি প্রথমে লিখছি, খেয়াল করো, 80, প্রথমে আমি লিখছি 80, তারপর লিখছি 60, তারপরে হচ্ছে 40। এখন যদি আমি মানগুলো উল্টো করে দিই, লেখা কিন্তু ঠিক আছে আমার, দেখো 80 তে গ্রুপ এ, 60 তে গ্রুপ বি, 40 তে ওয়েটিং লিস্ট, লেখা কিন্তু কারেক্ট, বাট অ্যান্সার কিন্তু কারেক্ট আসবে না। এটা হচ্ছে লজিক্যাল এরর। এটাকে আমরা কি বলি? লজিক্যাল এরর। কারণ আমার লেখায় কোনো ভুল নাই এবং অ্যান্সারও পাবো, কিন্তু আমি যে অ্যান্সার চাচ্ছি সেটা পাবো না। তো দ্যাটস ওয়াই আমরা চেকিং এর ক্ষেত্রে নরমালি আমরা এভাবে চেক করতে পারি যে তুই কি 40 বেশি পাইছস, তাহলে আমাদের আবার কোশ্চেন করতে হবে, তাই সেটা কি আবার 60 বেশি, তারপর আবার কোশ্চেন করতে হবে সেটা কি 80 এর বেশি। আচ্ছা, এবার আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন আমরা মাল্টিপল কন্ডিশন দিব, তখন আমাদের নিয়ম হবে ম্যাক্সিমামটা আগে থাকবে, তারপর আস্তে 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 মিনিমামের দিকে যাবে, আস্তে আস্তে ফলসের দিকে যাবে। প্রথমেই ছোট মান দিব না, কারণ যদি আমি এখন 80 দিই তাতেও বলবে সে ওয়েটিং লিস্ট। দেখো আমি একটু রান করে দেখি, তাহলে বুঝতে পারবা। আমরা যদি প্রোগ্রামটা রান করি, যদি আমরা আচ্ছা আমি শেয়ার করতেছি। হ্যালো, হ্যাঁ বলো। কেউ সাউন্ড পাইতেছো? আমার এখানে সাউন্ড আসতেছে না। আওয়াজ আসতেছে না। আচ্ছা, মনে হয় একটু লাইনে থাকো। এখন কি আমার কথা শুনতে পাচ্ছো? সারি নাই আমার আসছে। হ্যালো, ওকে, আমার কথা শুনতে পাচ্ছো এবার? সাইদ আফ্রিদি? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যখন আমরা মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করবো, অর্থাৎ মানের উপর ভিত্তি করে একাধিক কাজ হতে পারে, যেমন গ্রেডিং, আমরা সিম্পলি আমাদের রিয়েল লাইফে এসএসসি এইচএসসি তে যেটা দেখে থাকি, মানের উপর মার্কসের উপর ভিত্তি করে আমরা গ্রেড পাই, লেটার গ্রেড যেটা বলি। তো এখানে আমরা স্কোর দিলাম আর কি। তো যখন আমরা এই কন্ডিশনগুলো লিখবো, আমাদের মনে রাখতে হবে ম্যাক্সিমাম মানটা আগে থাকবে, তারপর আস্তে 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 আমরা মিনিমাম মানের দিকে যাব এবং লাস্টে ফলসের দিকে যাব। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি আমরা এভাবে লিখি, কারণ 40, 60, 80 এটা আমাদের আগেও ছিল, এখনো আছে, জাস্ট আমরা কন্ডিশনটাকে উল্টো করে দিলাম। এখন যেটা প্রবলেম হবে, তুমি যে মানই দাও, অর্থাৎ 40 এর বেশি পাইলে তাকে বলবো ওয়েটিং লিস্ট, তুমি যদি 60 দাও তাও ওয়েটিং লিস্ট, কারণ প্রথম শর্ত স্যাটিসফাই করতেছে। এই একাধিক কন্ডিশন থাকার মানে হচ্ছে, প্রথমে সে চেক করবে যে মানটা কি 40 এর বেশি, যদি প্রথম কন্ডিশন ম্যাচ করে সে আর কোনো পরবর্তীতে যাবে না। প্রথম কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, ওকে হয়, তারপরে সে আর সেকেন্ড কোনো মান চেক করবে না, সরাসরি এখান থেকে ব্লক থেকে বের হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই, যাতে বের হয়ে না যায় এই জন্য আমরা 80টাকে আগে দেব, কারণ 80 না পাইলে এবার চেক করবো তুমি 60 বেশি পাইছো কিনা, 60 না পাইলে চেক করবো 40 বেশি পাইছো কিনা। সো যদি আমরা এটা রান করে দেখি, যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমরা এটা রান করি, আমরা স্কোর দিলাম, সে ধরো 80 দিলাম, তাহলে আমাদের প্রোগ্রাম অনুযায়ী অ্যান্সার আসা উচিত যে তুমি এই গ্রুপে আছো, কিন্তু আমাদের অ্যান্সার আসতেছে কি ইউ আর ইন ওয়েটিং লিস্ট। তার মানে কি, আমার প্রোগ্রামিং এর লেখা ঠিক আছে, কন্ডিশনও ঠিক আছে, 80 পেলে সে এ প্লাস এ গ্রেড এ গ্রুপে থাকবে, সেটাও ঠিক আছে, বাট আমার আনসার ভুল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি আমার লজিক্যালি ভুল করছি, এই জন্য এটাকে বলা হয় লজিক্যাল এরর। সো আমরা প্রোগ্রামিং এ দুই ধরনের এররের মুখোমুখি হই প্রোগ্রাম এক্সিকিউশনের সময়, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এরর, আর একটা হলো লজিক্যাল এরর। ম্যাথমেটিক্যাল এরর মানে হচ্ছে আমরা হয়তো লেখাতে কোনো সূত্রে ভুল করলাম, বা যেটাকে আমরা বলতে পারি সিনট্যাক্স এরর, লেখার সময় যে ভুলটা, সিনট্যাক্স এরর, লেখার সময় ভুল। আর একটা ভুল, লেখার সময় কোনো ভুল নাই কিন্তু আনসারের সময় ভুল আনসার আসে, তো সেটাকে আমরা বলি লজিক্যাল এরর। তো আমাদের এই প্রোগ্রামে এখন যে ভুলটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে লজিক্যাল এরর, কারণ আমাদের লেখার কৌশলে ভুল, লেখার স্পেলিং এ ভুল না, কিসে ভুল, কৌশলে ভুল।
কারণ হচ্ছে আমাদের কৌশলটা ছিল এরকম, আবার আগের জায়গায় ফেরত যাই। হ্যাঁ, আমাদের অরিজিনাল কৌশলটা ছিল এরকম, সেটাকে আমরা আবার রান করি। আমরা চাচ্ছি যে 80 মার্কস যারা পাবে তারা হবে গ্রুপ এ তে। এখন আমরা কি করছি, আগে 80 চেক করব, তারপরে 60 চেক করব, তারপরে 40 চেক করব। তারপরে আস্তে আস্তে নিচের দিকে যাব। যদি সে 80 সমান বা বেশি পায় তাহলে তো অ্যান্সার পেয়ে গেলাম। না হলে এবার সেকেন্ড অপশনটা চেক করব, না হলে থার্ড অপশনটা চেক করব। তবে আমরা তো এটা মনে রাখতে হবে, সে যদি কোনো একটা অপশন মিলে যায় তাহলে কিন্তু সে সাথে সাথে বের হয়ে যাবে, অন্য অপশন আর চেক করবে না। কারণ যে 80 বেশি পাইছে তাকে তো আমার চেক করার দরকার নাই। যদি 80 কম পায় তখন আমি তার নেক্সট অপশনগুলো চেক করব। তো এটা যদি আমরা রান করি, এখন যদি আমরা 80 এন্টার দেই বা 80 মার্কস স্কোর 80 দেই, কি হয়, মার্কস যদি আমরা 80 দিই, এখন দেখাবে ইউ আর ইন গ্রুপ এ। তার মানে এখন আমার প্রোগ্রামের লজিক ঠিক আছে। যদি আমরা 60 দিই, আমরা আরেকটা দিয়ে চেক করি, আবার রান করতে হবে। আমরা 80 দিয়ে চেক করলাম, এবার 60 না, আমরা ধরো 50 দিই, অন্য এক অপশন দিয়ে দেখি কি আসে। আমরা 50 দিই, তাহলে অ্যান্সার আসা উচিত কি ইউ আর ইন ওয়েটিং লিস্ট, কারণ এটা 60 এর নিচে। ওকে, ইউ আর ইন ওয়েটিং লিস্ট, কারণ 40 থেকে 60 আগ পর্যন্ত মানে 59 পর্যন্ত তারা থাকবে ওয়েটিং লিস্টে। আচ্ছা, তো আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা প্রোগ্রাম করার পরে বিভিন্ন মান দিয়ে চেক করে দেখব। একবার প্রথম মান, মাঝখানের একটা মান, লাস্টের একটা মান, বিভিন্ন মান দিয়ে চেক করে দেখব ঠিক মতো আমাদের আউটপুট আসতেছে কিনা। যদি আসে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের লজিক্যাল আর ভুল নেই। সো আমি একটা চেক করেই বের হয়ে যাব, ওটা ঠিক হবে না। এই জন্য আমরা প্রোগ্রাম যখন এটা আমরা টেস্টিং পার্ট, যে প্রথমে প্রোগ্রাম ঠিক মতো আছে কিনা, ফলাফল ঠিক মতো পাচ্ছি কিনা, এই পার্টটাকে আমরা বলি সফটওয়্যারের ক্ষেত্রে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের টেস্টিং পার্ট। যে বিভিন্ন মান দিয়ে একবার বাউন্ডারি মান, প্রথম মান, লাস্টের মান, এভারেজ মান, ম্যাক্সিমাম মান, মিনিমাম মান, যেভাবে বলি এই ভ্যালুগুলো দিয়ে আমরা চেক করব যে আমার আনসার ঠিক মতো আসতেছে কিনা। যদি আসে তাহলে বুঝবো আমার এখানে কোনো লজিক্যাল ভুল নেই। ওকে, তাহলে আমরা এখানে দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে কিভাবে ইফ থেকে এলস ইফে আসতে হয়। প্রথমে ইফ, তারপরে ইফ এলস, তারপরে এর মাঝখানে আমরা চাইলে একাধিক কন্ডিশন অ্যাড করতে পারি। আর কন্ডিশন অ্যাড করার ক্ষেত্রে মনে রাখতে হবে ম্যাক্সিমাম কন্ডিশনটা প্রথম দিকে থাকবে, মিনিমাম বা ফলস কন্ডিশনটা আস্তে আস্তে নিচের দিকে যাবে। এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা ইফ এর ক্ষেত্রে বলছিলাম আমরা স্লাইডে যে ইফ, ইফ এলস, এলস ইফ। আর লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট, অর্থাৎ কোনো একটা মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন অপশনে যেতে পারি। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হব। এক্সাম্পলটা দেখো, এখানে আমরা ওই স্কোর নিয়ে কাজ করেছি বা গ্রুপ নিয়ে, যে যারা গ্রুপ এ তে তাদের রুলস কি হবে, যারা গ্রুপ বি তে তাদের রুলস কি হবে, আর যারা এ বির মধ্যে নেই তাদের তো কোনো রুলস নেই, তারা হয় ওয়েটিং লিস্টে অথবা তারা এলাও হয় না। ওকে, যারা গ্রুপ এ তে বা বি তে থাকবে তাদের জন্য কিছু রুলস থাকবে, রুলসগুলো আমরা এখানে অ্যাড করে দিব, বাট এখন আমরা বোঝার জন্য তাহলে আমরা বলবো যে তোমার গ্রুপ কত, গ্রুপটা বলো। এখন গ্রুপ যখন সে এন্টার দিবে, খেয়াল করো যদি আমি স্মল লেটার না দেই এটা একটা প্রবলেম হবে, কারণ ক্যাপিটাল আর স্মল দুইটাই কিন্তু সেম, আমরা রিয়েল লাইফে এটাই চিন্তা করি। যদি আমি শুধু ক্যাপিটাল দিই তাহলে তাকে বলতে হবে যে এন্টার ইউর গ্রুপ নেম ইন ক্যাপিটাল লেটার, তাকে স্পেসিফাই করে দিতে হবে। আর যদি আমি বুদ্ধি খাটাই যে দেখ সে ছোট হাতের দিক বড় হাতের দিক কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে আমার ডিজাইন ইস্যু মানে কৌশল। আমি চাইলে এখানেও দিতে পারি, আবার চাইলে যে না আমি শুধু ক্যাপিটাল লেটারে নেব, তাহলে এখানে আমরা কেটে দিব, দিয়ে এখানে বলে দিব এন্টার ইউর গ্রুপ নেম ইন ক্যাপিটাল কেস বা আপার কেস, যেটা আমরা বলি ক্যাপিটাল লেটার, আপার কেস, হোয়াটএভার যে যেভাবে বলে থাকি, দুটোই কারেক্ট, কিন্তু দুটোই কারেক্ট, কারণ এখানে আমি তাকে স্পেসিফাই করে দিচ্ছি তুমি বড় হাতের লেখো। আর যদি আমি এটা স্পেসিফাই না করি, যেটা গ্রুপ নেম লিখলেই হবে, তাহলে আমি ইউজ করবো এটা। ওকে, আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে আমরা একটা গ্রুপের নাম নেব, আচ্ছা রান করি তাহলে বুঝতে সুবিধা হবে। রান করি। আচ্ছা, তো আমাদের গ্রুপ হলো কি এ আর বি। এখন সেটা স্মল লেটারও লিখতে পারি আমরা, ক্যাপিটাল লেটারও লিখতে পারি। এখন আমি সি দিলাম, তাহলে কি আসবে, আমার কোনো রুলস আসবে না, রং চয়েস, রং অপশন, হোয়াটএভার, রং অ্যান্সার কিছু একটা আসবে। ওকে, আমি দিলাম সি, কি বলবো গ্রুপ নেম ইজ রং, কারণ সি নামে এখানে কোনো গ্রুপ নেই, গ্রুপ হচ্ছে দুটো
A or B। তাহলে আমরা ভুলটা দিয়ে দেখি, আমরা কারেক্ট একটা দিয়ে দেখি। আমরা আবার রান করি। এবার আমরা দেখব স্মল বি, তারপরে এখন বলবো কি রুলস ফর গ্রুপ বি। আমাদের মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্টের এই 4টা স্ট্রাকচার দেখলাম কিভাবে কাজ করে। তো এই 4টা স্ট্রাকচার আমাদের প্র্যাকটিস করতে হবে। আর বইতে অনেক এক্সাম্পল পাবো, আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। বাট আমাদের প্রথম হচ্ছে কৌশলটা বুঝতে হবে। তো এখানে খেয়াল করো, এখানে আমরা বলছি কেস এ হইতে পারে, বি হইতে পারে। এখন এখানে আমরা মানও ইউজ করতে পারি, অর্থাৎ নিউমারিক ভ্যালু ইউজ করতে পারি। তবে মনে রাখতে হবে এটা একটা মান, এটা ডিরেক্ট কি হবে একটা মান, এখানে কোনো কন্ডিশন থাকবে না, গ্রেটার দেন, লেস দেন, এই ধরনের কোনো কন্ডিশন হবে না। যেমন ধরো আমরা ক্যালকুলেটরে প্লাস ইউজ করলে কি হবে, যোগের কাজ হবে। তাহলে প্লাস দিয়ে একটা কাজ বোঝায়, যখন কেউ প্লাস প্রেস করবে তখন আমরা বলবো যে হ্যাঁ তুমি এখন এখন আমরা কিসের কাজ করব, এখন আমরা যোগের কাজ করব। তখন আমরা বলবো অ্যাড নামক ফাংশন আমরা কল করব, কারণ প্লাস দিয়ে অ্যাড বোঝায়। যদি কেউ মাইনাস প্রেস করে বা অ্যাডিশন, অ্যাড বা অ্যাডিশন আমরা বলি, বা সামেশন হোয়াটএভার, অ্যাডিশন। আচ্ছা, আর যদি কেউ মাইনাস প্রেস করে তখন আমি তাকে পাঠাবো সাবট্রাকশন। সাবট্রাকশন নামক আমার যে ফাংশন বা যে কাজ সেখানে পাঠাবো। কেউ যদি ইনটু প্রেস করে তাহলে আমরা পাঠাবো তাকে কোথায়, মাল্টিপ্লিকেশন। দ্যাট মিন্স কি একটা মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তবে এখানেও সেটাই মনে রাখতে হবে, যে কোনো একটা অপশন সে চুজ করবে, মাল্টিপল অপশন চুজ করার অপশন নেই। অপশন কয়টা চুজ করবো, ওই যে এলস ইফের মতোই, হয় সে প্লাস অথবা মাইনাস অথবা ইনটু, মাল্টিপল সে অপশন চুজ করতে পারবে না, যে কোনো একটা। আমরা কৌশলটা বুঝতে পারলাম, যেখানে সুইচ কেসের ক্ষেত্রে এখানে একটা মানের উপর ভিত্তি করে সে কোনো একটা অপশন চুজ করবে। আর এটার পরিবর্তে আমরা এলস ইফ কেন ইউজ করবো, কারণ ওখানে আমি কন্ডিশন দিতে পারি এবং কন্ডিশনটা আমার ইচ্ছে মতো ছোট বড় করতে পারি। তাহলে এখানে একটা ভ্যালুর উপর ভিত্তি করে কাজ করে, আর ওখানে হলো কন্ডিশনের উপর ভিত্তি করে কাজ করে। ভ্যালুর উপর ভিত্তি করে মাল্টিপল অপশন থাকতে পারে, সেখান থেকে একটা অপশন চুজ করবে। যদি কোনো অপশন ম্যাচ না করে, সে যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই প্রেস করে নাই, তাহলে আমি তাকে বলবো কি রং চয়েস বা এন্টার ইউর চয়েস অ্যাগেইন। তখন এখানে ডিফল্ট, এই ডিফল্ট মানে হচ্ছে ওই যে এলস, এগুলো হচ্ছে সব ইফ। ইফ যদি এটা হয়, ইফ এটা হয়, ইফ এটা হয়, ইফ এটা হয়। আর এই ডিফল্ট মানে কি এলস, যদি কোনোটা ম্যাচ না করে তার মানে কি বলবো যে হ্যাঁ তোমার অপশন রং, তুমি আবার ইনপুট দাও। তাহলে হচ্ছে আমরা এই 4 ধরনের স্ট্রাকচার ইউজ করতে পারি অনলি কন্ডিশনের ক্ষেত্রে। আচ্ছা, এর পরবর্তী অংশে আমরা চলে যাই। কারণ প্রোগ্রামিং এ আমরা প্রথম থেকেও বলেছি, যখন আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট করেছি বা আলোচনা করেছি, যে সবসময় আমাদের 3টে স্ট্রাকচার ফলো করতে হবে, 3টার কৌশল। একটা হচ্ছে পর্যায়ক্রমিক, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে লুপ। এই 3 ধরনের কৌশল যদি আমরা শিখতে পারি, প্রথমটা অ্যাকচুয়ালি কৌশল না, প্রথমটা নরমাল কৌশল হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে শর্ত সাপেক্ষে, একটা হচ্ছে লুপিং। এই শর্ত সাপেক্ষে যখন আমরা কাজ করব তখন এই 4টা অপশন ইফ, ইফ এলস, ইফ এলস, এলস ইফ এবং সুইচ। আমরা আবার রিভিউ করি। ইফ হচ্ছে যদি যখন শুধুমাত্র একটা শর্ত নিয়ে কাজ করব, শুধুমাত্র সত্য, শর্ত সত্য হলে কি করবে, এটা নিয়ে কাজ করব, তখন শুধু ইফ, যেটা আমরা বলি সিম্পল ইফ। আর যদি ইফের সাথে এলসও থাকে, যে সত্য হলে কি করব, মিথ্যা হলে কি করব, তখন আমরা তাকে বলি এলস ইফ, সরি ইফ এলস, ইফ এলস। আর যদি মাল্টিপল কন্ডিশন থাকে, যে যদি শর্ত এটা হয় তাহলে এটা করো, যদি শর্ত এটা ম্যাচ করে তাহলে এটা করো, যদি শর্ত এটা ম্যাচ করে তাহলে এটা করো, এরকম একাধিক শর্ত থাকে, তখন আমরা ইউজ করব এলস ইফ, যেখানে আমরা মাল্টিপল শর্ত ইউজ করতে পারি। তো মনে রাখবে এখানে শর্ত শুধু আমি ছোট দিচ্ছি, তুমি শর্ত চাইলে আরো এক্সটেন্ড করতে পারবা। যেমন আমরা লিখতে পারি যদি স্কোর 100 এর কম বা বেশি হয় এবং 80 সরি 100 এর কম সমান বা কম হয় এবং 80 এর সমান বা বেশি হয়, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, দেখা দিচ্ছি। আমরা চাইলে কন্ডিশনটা আরো এক্সটেন্ড করতে পারি, আরো মিনিংফুল করতে পারি, যদি মনে হয় যে না আমার বুঝতে সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের যারা প্রোগ্রামার তাদের ইচ্ছা, তারা কিভাবে লিখবে। তো চাইলে আমরা এইভাবে লিখতে পারি যে স্কোর এটা ওকে, আমি চাইলে এভাবে দিতে পারি যদি স্কোর, এখন কেউ 100 এ, ফাইন, এখানে একটা অপশন আছে, কেউ 110 দিল, তার মানে কি অ্যান্সার ভুল আসবে না? কারণ
ম্যাক্সিমাম স্কোর কত হবে 100, ম্যাক্সিমাম স্কোর কত হবে 100। কেউ অ্যান্সার দিল 110 পাইছি আমি। তো যাই হোক, যদি আমাদের একটু লিমিটেশন থাকে যে 100 বেশি হবে না বা 200 এর বেশি হবে না বা 120 এর বেশি হবে না, চাইলে আমরা সেটাও দিতে পারি। যেমন এইভাবে দেব, ইফ স্কোর লেস দেন ইকুয়াল 100 এন্ড, মনে আছে আমাদের এন্ড সাইন, এন্ড অপারেশন, এন্ড গেট, এই এন্ড ডাবল দুটো এন্ড সাইন দিতে হয়, এটাকে বলে আমরা এন্ড, মানে এবং। এবং প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত দুটোই হতে হবে। আর যদি অর ইউজ করি, অরের ক্ষেত্রে আমরা ইউজ করি বার, এভাবে, এটাকে বলি আমরা অর। ওই যে আমাদের এন্ড অর, এন্ড গেট, অর গেট, সেরকম। তো এখানে আমরা ইউজ করবো দুইটা এন্ড সাইন, এম্পার সাইন, এই দুটোকে একত্রে আমরা বলি এন্ড গেট। তার মানে প্রথম কন্ডিশনে ম্যাচ করতে হবে, দ্বিতীয় কন্ডিশনে ম্যাচ করতে হবে। এখন কেউ যদি 100 এর বেশি দেয় সেটাও রং চয়েস, 100 বলে 100 এর উপর কোনো মার্কস নাই। আবার এখন এখানে আবার অ্যাড করব কত, স্কোর লেস দেন 80 বা লেস দেন ইকুয়াল 79, 79 এর সমান বা বেশি হবে, এবং সরি 79 এর সমান বা কম হবে, 79 এর কম হবে, 60 এর বেশি হবে, 79 এর কম হবে। যদি তার মানে কি আমরা রেঞ্জ বলে দিচ্ছি এখানে, এই শর্তের সর্বোচ্চ কত হবে, সর্বনিম্ন কত হবে। তো এগুলো আমরা আমাদের পছন্দ মতো মডিফাই করতে পারি। চাইলে আমরা একাধিক কন্ডিশন, দুইটা কেন দুটোর বেশিও কন্ডিশন ইউজ করতে পারি। এটা আমাদের প্রবলেম অনুযায়ী, সমস্যার সমাধান অনুযায়ী আমরা ঠিক করবো। তার মানে আমাদের কন্ডিশন সিঙ্গেলও থাকতে পারে, কন্ডিশন মাল্টিপলও থাকতে পারে ইফ এর মধ্যে। আর মনে রাখবা, কন্ডিশন সবসময় কিসের মধ্যে দিতে হয়, কন্ডিশনাল স্ট্রাকচারে ইফ এর মধ্যে। এলসে কিন্তু কোনো কন্ডিশন হয় না, এলস ইফে আবার কন্ডিশন, কারণ এখানে ইফ আছে। ইফ এর ওয়ার্ডের সাথেই কন্ডিশনটা থাকে। সেখানে কন্ডিশন এক বা একাধিক পার্ট হতে পারে, সেটাকে আমরা এন্ড সাইন দিয়েও কানেক্ট করতে পারি, অর সাইন দিয়েও কানেক্ট করতে পারি, ডিপেন্ডিং অন আওয়ার লজিক, যে কোন লজিকের উপর ভিত্তি করে আমরা কাজ করব। এরপর আমরা চলে যাব আমাদের স্লাইডে। ওকে, স্লাইডে হচ্ছে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লুপিং স্টেটমেন্ট, যেটা আমরা বেশ ভালোভাবে আমাদের এটা শিখতে হবে, কারণ লুপের উপরই প্রোগ্রাম বেশি আসে বা প্রবলেম বেশি সলভ করতে হয়। তো প্রথম ছিল আমাদের শুধু অনলি কন্ডিশন, অর্থাৎ শর্ত সাপেক্ষে আমরা কোনো কাজ করব, বা আর যখন শর্ত সাপেক্ষে কোনো কাজ বারবার করব সেটাকেই বলি আমরা লুপ। শর্ত সাপেক্ষে যদি আমরা কোন স্টেটমেন্ট বারবার নির্বাহ করি, মানে এক্সিকিউট করি, শর্ত সাপেক্ষে একবার করলে সেটাকে আমরা বলি কন্ডিশনাল। আর শর্ত সাপেক্ষে যদি বারবার হয় তখন সেটাকে আমরা বলি লুপ। আমাকে একই কাজ বারবার করতে হবে। যেমন আমরা যখন ধারার কাজ করি, আমরা ক্লাস 19 এ পড়ে এসেছি ধারার যোগফল, সিরিজ। তো সেখানে আমরা কোন একটা রেঞ্জের মধ্যে 1 থেকে n পর্যন্ত মানগুলো বারবার যোগ করি, গুণ করি, ভাগ করি, হোয়াটএভার বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো সেটাকে বলি আমরা সিরিজ বা ধারা। তো এইসব প্রবলেম, বা যখন আমরা গসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করি, যেখানে আমাদের একই কাজ বারবার করতে হয়। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে ভাগের কাজ বারবার করতে হয় যতক্ষণ না ভাগশেষ 0 হচ্ছে। তো এই ধরনের কিছু রিয়েল লাইফ সিচুয়েশন আছে যেখানে আমাদের একই কাজ বারবার করতে হয়, যেখানে আমরা n সংখ্যক ডেটা নিয়ে কাজ করব। আমরা জানি না n এর মান কত, n এর মান ইনপুট দেব, সেই অনুযায়ী বারবার কাজ করবে। তখন আমরা লুপ নিয়ে কাজ করব। আর লুপ হতে পারে 3 ধরনের, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এই 3 ধরনের লুপ আমরা ইউজ করি। তো লুপকে প্রধানত আমরা 2 ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল মানে হচ্ছে লুপে ঢোকার সময়ই চেক করবে, ঢোকার সময় চেক করবে যে, মানে যখন আমরা প্রবেশ করব লুপের মধ্যে, লুপের স্ট্রাকচারে প্রবেশ করব, তখনই সে চেক করবে কন্ডিশনটা ওকে কিনা। কন্ডিশন ওকে হলে সে লুপের স্ট্রাকচারে ঢুকবে, আদারওয়াইজ লুপের মধ্যে ঢুকবে না। আর যদি এক্সিট কন্ট্রোল হয়, আগে ভিতরে সে প্রবেশ করবে, বের হওয়ার সময় তাকে চেক করবে। দ্যাট মিন্স আগে আমরা লুপের বডি নিয়ে কাজ করব, সেটা কাজ করার পরে আমরা চেক করব যে কন্ডিশনটা ওকে আছে কিনা। কন্ডিশন যদি ওকে থাকে আবার ওই বডিতে ফেরত যাব, আদারওয়াইজ বের হয়ে যাব। সো যখন প্রথমে কন্ডিশন চেক হয় এটাকে বলে আমরা এন্ট্রি কন্ট্রোল, মানে প্রবেশের সময় চেক করো। আর যখন কন্ডিশন পরে থাকে তখন বলি আমরা এক্সিট কন্ট্রোল। দুই ক্ষেত্রেই মনে রাখতে হবে, কন্ডিশন ফলস হলে সে বের হয়ে যাবে, এই যে স্টেটমেন্ট এক্স মানে বের হয়ে গেল। আর কন্ডিশন ট্রু হলে সে লুপের স্ট্রাকচার, লুপের যে বডি তার মধ্যে ফেরত যাবে। ওকে, তো আমরা এখানে স্ট্রাকচারটা দেখি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কোন একটা প্রবলেম যে কোনো লুপ দিয়ে সলভ করতে পারি সাধারণত, ব্যতিক্রম যে একটা আছে। সাধারণত যে কোনো প্রবলেমই আমরা 3টা লুপ দিয়েই সলভ করতে পারি। তো লুপের মেইনলি 4টা পার্ট থাকে, প্রত্যেকটা লুপে মেইনলি 4টা পার্ট থাকে। দেখো আমি কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ফর লুপে 4টা অংশ,
হোয়াইল লুপেও 4টা অংশ, ডু লুপেও 4টা অংশই আছে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে লেখার স্টাইল। ফর লুপে ফর লেখার মাঝখানে মানে ফরের সাথেই ব্র্যাকেটের মধ্যে আমরা ইনিশিয়ালাইজেশন মানে শুরুর মান, প্রথম কি মান থাকবে, যেমন আমরা ধরি কে ইকুয়াল টু 1 বা প্রথমে যোগফল এস ইকুয়াল টু 0, এভাবে আমরা ধরে নিই, সেটাকে আমরা বলি শুরুর মান, প্রাথমিক যে মান, এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন। প্রথম কি মান থাকবে সেটা আমরা লিখবো। তারপরে কোন শর্তের উপর ভিত্তি করে লুপটা চলবে, যেটাকে আমরা বলি কন্ডিশন। মানে শর্তটা সত্য হলেই কিন্তু বডি অফ দ্য লুপ মানে লুপের ভিতরে ঢুকবে। তারপরে গিয়ে সে লুপের ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করি লুপ কাউন্টিং করার জন্য, যদি কাউন্টের দরকার হয়। যেমন আমরা যখন ধারা নিয়ে কাজ করি, এর মান 1 2 3 4 এভাবে মান বৃদ্ধি হতে পারে, কারণ লুপে যে কাউন্টার ভেরিয়েবল থাকে তার মান বৃদ্ধি হতে পারে, কমতে পারে। তাই বডি এক্সিকিউট করার পরে আমরা কাউন্টার মান ইনক্রিজ করব, তারপরে আবার কন্ডিশন চেক করব। তো এটা ভালো বুঝতে পারবো আমরা হোয়াইল লুপে। দেখো, প্রথমে ইনিশিয়ালাইজ করব, তারপরে আমরা লুপের কাজ শুরু করব। কন্ডিশন অর্থাৎ লুপের কাজ বলতে কন্ডিশন চেক করব, কারণ আমরা আগেই বলছি কন্ডিশন সত্য হলেই লুপ কাজ করবে। লুপ কাজ করবে বলতে কি বোঝাচ্ছি, এই লুপের যে স্ট্রাকচার সেটা কাজ করবে, আদারওয়াইজ কই যাবে, লুপের বাইরে, যেটাকে আমরা বলছি স্টেটমেন্ট এক্স, যেটাকে আমরা বলছি স্টেটমেন্ট এক্স, তাই না, স্টেটমেন্ট এক্স, এটা কিন্তু লুপের বাইরে। তাহলে লুপের বডি এই যে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লুপের বডি ইন্ডিকেট করতেছি, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করতেছি, মানে লাস্টে যেটা যাবে সেটাকে আমরা বলছি স্টেটমেন্ট এক্স বা লুপের বাইরের অংশ। আচ্ছা, তো এখানে কালার কম্বিনেশন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে যদি আমি একটা স্ট্রাকচার ইউজ না করে অন্য স্ট্রাকচার ইউজ করি, দ্যাট মিন্স আমাদের পরীক্ষার ক্ষেত্রে সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে উদ্দীপকে একটা প্রোগ্রাম দিয়ে দিবে ফর লুপ দিয়ে করা, উদ্দীপকে একটা প্রোগ্রাম করে দেওয়াই আছে ফর লুপ দিয়ে, এখন বলবো এটা হোয়াইল লুপে রূপান্তর করো, যেটাকে আমরা বলে থাকি উচ্চতর দক্ষতা 4 মার্কসের জন্য। তো তখন আমাদের কি করতে হবে, আমাদের নতুন কিছু লিখতে হবে না, শুধুমাত্র ওই ফর লুপের স্ট্রাকচার অনুযায়ী হোয়াইল লুপে সেটা বসাই দেব। হোয়াইল লুপের স্ট্রাকচারে তার মানে উপরে নিচে সব ঠিক থাকবে, শুধুমাত্র লুপের যে পার্টটা সেটা আমরা চেঞ্জ করব। যে ফর লুপে লেখার স্টাইল একরকম, হোয়াইল লুপে লেখার স্টাইল আরেক রকম, বাট অপশন কিন্তু সব ঠিক। ফর লুপেও 4টা পার্ট, হোয়াইল লুপেও 4টা পার্ট, ডু হোয়াইলেও সেই 4টাই পার্ট। তাহলে পার্থক্য কি, হোয়াইল এবং ডু হোয়াইলের পার্থক্য হচ্ছে যেহেতু ডু হোয়াইল হচ্ছে এক্সিট কন্ট্রোল, এই জন্য এখানে কন্ডিশনটা শেষে, স্ট্রাকচারের শেষে, আর হোয়াইলে কন্ডিশনটা আগে, কারণ এটা এন্ট্রি কন্ট্রোল। আর বাকি দেখো সবগুলো ঠিক আছে। তো এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, খেয়াল করে এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, তো এখানে আমরা যেটা কাজ করলাম, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যেগুলো জোড় সংখ্যা, সরি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করলাম। 1 থেকে শুরু করে n পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল, যেটাকে আমরা এভাবে বলতে পারি s equal 1 plus 3 plus 5 plus data plus up to n, তাই না, এটা বলতে পারি, এটা একটা ধারা, বিজোড় সংখ্যার ধারা বলতে পারি আমরা। এই যোগফল নির্ণয়ের জন্য আমরা কি করেছি, প্রোগ্রাম করেছি, এবং একই প্রোগ্রাম আমি 3টা স্ট্রাকচারে করেছি। তাহলে আমাদের এখান থেকে বুঝে নিতে হবে যে পরিবর্তনটা কোথায়। দেখো, প্রথমে প্রোগ্রাম শুরু করা সব জায়গায় সেম, ইনপুট সব জায়গায় সেম, পার্থক্যটা হচ্ছে কোথায়, লুপের অংশ। এখানে যেহেতু আমাদের এটা কাউন্টিং এর একটা ব্যাপার আছে, দ্যাটস আমরা একটা কাউন্টার ভেরিয়েবল ইউজ করলাম যার নাম দিচ্ছি আমরা কে, ক্যাপিটাল লেটার কে, আর এস হচ্ছে আমাদের যোগফল, সামেশন, যোগফল, এন হচ্ছে লাস্ট এলিমেন্ট, যে আমার ধারার শেষ সংখ্যাটা কত, অর্থাৎ আমার ধারা 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে, তাহলে কে এর মান 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত যাবে, প্রত্যেকবার কে এর মান 2 2 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা লুপের মধ্যে সেটাই লিখছি, ফর কে ইকুয়াল টু 1, তার মানে কে এর মান 1 থেকে শুরু, যে ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু। তারপরে কন্ডিশন, কে এর মানটা n এর ছোট থাকতে পারে, n এর সমান হতে পারে, কিন্তু n এর বেশি হবে না, n এর ছোট হবে বা সমান হবে। যদি ছোট বা সমান হয় আমরা কি করব, সেটাকে আমরা যোগ করব, যোগ করার পরে কে এর মান বৃদ্ধি পাবে, তার মানে 1 ছিল এখন হয়ে যাবে কত, 3, কারণ 2 যোগ হবে 3, 3 হওয়ার পর আবার চেক করবে এটা কি n এর বেশি হয়ে গেল, কারণ n এর মান তো আমরা ইনপুট দিব, n এর মান আমরা যা ইচ্ছা ইনপুট দিতে পারি, n এর মান আমরা 3 ও ইনপুট দিতে পারি, 5 ও ইনপুট দিতে পারি, 100 ইনপুট দিতে পারি, এটা আমাদের চয়েস, অর্থাৎ যে প্রোগ্রাম রান করবে তার চয়েস। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে 4টা পার্ট আমরা পেয়ে গেলাম, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, বডি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এই 4টা পার্টকে যদি আমরা হোয়াইল লুপ দিয়ে লিখতে চাই, তাহলে পরিবর্তনটা কোথায় আসতেছে, প্রথম ইনিশিয়ালাইজেশন চলে যাবে হোয়াইলের আগে, হোয়াইলের মধ্যে যাবে শুধু কন্ডিশন, আর বডির মধ্যে যাবে কে,
বডি অফ দ্য লুপ এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। দ্যাট মিন্স s ইকুয়াল টু s প্লাস k এবং k ইকুয়াল টু k প্লাস 2। এখানে সে একই নিয়ম, প্রথমে k এর মান 1 হবে, তারপর সে চেক করবে k এর মান কি n এর ছোট বা সমান, যদি হয় তাহলে সে বডির ভিতর ঢুকবে, ঢুকে সেটা যোগ করবে, যোগ করে তারপরে কাউন্টারের মান বৃদ্ধি করবে এবং বের হয়ে যাবে। ডু হোয়াইলেও সেম, তবে এখানে একটু পার্থক্য মনে রাখবো আমরা, হোয়াইল এবং ডু হোয়াইলে একটা পার্থক্য আছে। ডু হোয়াইল কমপক্ষে একবার এক্সিকিউট করে, আর হোয়াইল অর্থাৎ যদি কন্ডিশন মিথ্যাও হয়, প্রথমেই যদি কন্ডিশন মিথ্যা হয় তাও ডু হোয়াইল একবার কাজ করবে। বাট ডু হোয়াইল আমরা সবসময় ইউজ করবো না, বাট আমরা স্ট্রাকচার বোঝার জন্য লিখেছি। বাট যদি আমরা অ্যাকুরেসি চাই তাহলে সবসময় আমরা হোয়াইলের পরিবর্তে ডু হোয়াইল লিখতে পারি না, বা আমাদের সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। কারণ ডু হোয়াইল প্রথমে বডি এক্সিকিউট করে, তার মানে সে প্রথমে যোগের কাজ করবে। এখন কেউ n এর মান 1 দিল বা 0 দিল, তাহলে কিন্তু কাজ করার কথা না, কিন্তু সে কাজ করবে, সে প্রথমে যোগ করবে। তো দ্যাটস ওয়াই আমরা তখন অ্যাডজাস্ট করে নেব যখন আমরা রিয়েল লাইফ প্রোগ্রামিং করব। তো আমরা মনে রাখবো হোয়াইল এবং ডু হোয়াইলের পার্থক্য হচ্ছে হোয়াইল কন্ডিশন সত্য হলেই যোগের কাজ করবে, আর ডু হোয়াইল কি করবে, আগে যোগের কাজ করবে, করার পরে চেক করবে কন্ডিশন সত্য না মিথ্যা। যদি সত্য হয় সে আবার যোগের কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে তো বের হয়ে যাবে। আর তিনটার ক্ষেত্রে কমন